গল্পটির প্রথম 4টি পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম 4টি পর্ব যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। পর্ব 4টির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ রবিবার, পাবলিকেশন বন্ধ। মুকুন্দপুরের বাড়িতে ঘরের কোনো অভাব নেই। বাদুরবাগানের বাড়ি ছেড়ে বিতান যেদিন এ বাড়িতে চলে এসেছিল সেদিন থেকেই তার জন্য একটা ঘর পাকাপাকিভাবে বন্দোবস্ত হয়ে গিয়েছিল। বিতানের থাকবার ব্যাপারে তথাগতর কিছু আপত্তি ছিল। আপত্তি থাকার কারণ তথাগত মুখে বলতেন, ব্রহ্মানন্দের বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে, কিন্তু আসল কারণ তো অন্য গভীরে। তথাগতর সঙ্গে ব্রহ্মানন্দের ভয়ঙ্কর কিছু মনোমালিন্য ছিল। মনোমালিন্যের সব থেকে বড় কারণ শিখার বিয়ে। তথাগত চাননি সেটা। তথাগত চাননি শিখা ব্রহ্মানন্দকে বিয়ে করুক। কারণটা তথাগত জানতেন। ব্রহ্মানন্দের সঙ্গে দীপিতার অলিখিত আর অঘোষিত অবৈধ অ্যাফেয়ার্স, সেটা পরবর্তীতে আরও জটিল হয়ে উঠবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আর প্রাকৃতিক নিয়মে বিতান অনেক কিছুই বুঝতে শিখে গেছে। সে শুনেছিল তার মায়ের নাম শিখা সাধু, ব্রহ্মানন্দ সাধু স্ত্রী। কিন্তু মজার ব্যাপার, বিতান জন্মের পর কোনোদিনও তার মাকে দেখেনি। তার মা দেখতে কিরকম সেটাও তার অজানা। ব্রহ্মানন্দকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, মা কোথায়? যখন ওর বয়স 4 কি 5, তখন ব্রহ্মানন্দ বলতো যে তার মা নাকি মরে গেছে। কিন্তু মিনামাসি, তার আয়া, ছোটবেলায় যে মহিলা তার মায়ের অভাব ভুলিয়ে দিয়েছিল, একটু জ্ঞান হতে চুপি চুপি বলেছিল যে তার মা নাকি মরেনি, লুকিয়ে আছে। এ সবই নাকি অন্য কারোর কারসাজি। আসলে কারসাজি কথাটা ঠিক কি যে মানে তখন সে সেটা জানতো না। মিনামাসিকে অনেক করে জিজ্ঞাসা করত, কোথায় তার মা লুকিয়ে আছে? তা তো জানি না বিতু। তাহলে যে আমার বাবা বলে আমার মা মারা গেছে? না, মরেনি, লুকিয়ে আছে। এর চেয়ে বেশি কিছু জানতে চেও না। কেন মাসি, আমার মা লুকিয়ে আছে কেন? তুমি একদিন বড় হবে, সেই দিন তোমার বুদ্ধি হবে, জানতে পারবে কোথায় লুকিয়ে আছে। তবুও বিতানের ধোঁয়াশা কাটেনি। কুণ্ডলি পাকিয়ে জিজ্ঞাসার জটটা সরে গিয়েই হঠাৎ একদিন সত্যের দরজা খুলে গিয়েছিল। আসলে বোধহয় মেয়েদের শারীরিক ব্যাপার স্যাপারই মেয়েদের অনেক রহস্য পরিষ্কার করে দেয়। বিতান তখন ক্লাস 8-এ পড়ে, বয়স 12-র কোঠায়। বাদুরবাগানের বাড়িটা তখন একেবারেই ফাঁকা। ব্রহ্মানন্দ বেরিয়ে যায় 7 সকালে আর রাত বিরেতে ফেরে এক পেট মদ গিলে। সারাদিন বিতান থাকে মিনামাসির কাছে। হঠাৎই একদিন বাথরুম থেকে বিতান চিৎকার করে ওঠে, মিনামাসি, শিগগির এসো, শিগগির এসো। সেদিন মিনামাসি বুঝতে পেরেছিল এই বয়সে মেয়েরা বাথরুম থেকে এত জোরে চিৎকার করে কখন ডাকতে পারে। সেই দিনই মিনামাসি তাকে নিয়ে গিয়েছিল দীপিতার কাছে। দিদি, মেয়ে তো বড় হয়ে গেল। দীপিতা বলেছিলেন, এতে অবাক হবার কি আছে, ন্যাচারাল ব্যাপার, সব মেয়েরই পিরিয়ড হয়। আমি সে কথা বলছি না, ও তো একদিন জানতে পারবে। এতদিন যা লুকিয়ে রেখেছিলাম। তুমি কিছু ভেবো না মিনা, বিতানকেও এখনই কিছু জানানোর দরকার নেই। একটা সময়ও নিজেই সব কিছু জানতে পারবে। তখনকার কথা তখন ভাবব। আমি সব কিছু কনফেস করব। সব শুনেও যদি আমায় ক্ষমা করতে পারে করবে, নইলে ভাগ্যের হাতে ছেড়ে দেব। যা হবার তাই হবে। না, বিতান পারেনি দীপিতাকে ক্ষমা করতে। বিতান পারেনি তথাগতকে ক্ষমা করতে। বিতান পারেনি ব্রহ্মানন্দকে ক্ষমা করতে। আর একটু বয়স বাড়তেই সে একটা দোলাচলে তুলত। তার মার কথা জিজ্ঞাসা করলে তার বাবা উদাসীন হয়ে যায়। আর মিনামাসি কেবলই বলতো যে বড় হলে জানতে পারবি। তারপর হঠাৎই একদিন বাদুরবাগানের দোতলার বাড়িটায় একা একা ঘুরতে গিয়ে চিলেকোঠার ছাদে, যেটা চিরদিন দেখেছে মরচে ধরা একটা তালা ঝুলছে, সেই ঘরটার কাছে সে কোনোদিনও যেত না। মিনামাসি বলতো যে ওই ঘরটায় নাকি ভূত আছে। একটু বড় হতে ভগবান আর ভূত যখন তার জগৎ থেকে একটু একটু করে সরে গেছে, কি এক খেয়ালে মরচে ধরার তালাটা বার করে জোরে নাড়া দিতেই সেটা খুলে হাতে চলে আসে। ব্যবসা ভরা অন্ধকার গন্ধ, চারিদিকে মাকড়সার জাল আর কয়েকটা মরচে ধরার টিনের বাক্স। সেই কৌতূহল, অদম্য আগ্রহ, সবকিছু খুঁটিয়ে দেখবার আগ্রহ। তোরঙ্গের ডালাখানা খুলে বেরিয়ে এসেছিল ধূসর হয়ে যাওয়া কয়েকটা শাড়ি, ব্লাউজ, সায়া
কয়েকটা সোনার চুড়ি, কয়েকটা হার আর কয়েকটা মলিন খাতা। খাতাটা সে পড়েছে, মেয়েলি হাতের সুসংবদ্ধ লেখা, শিক্ষিত রচনা। একবার নয়, অনেকবার পড়েছে সে। খুলে গেছে একটা বন্ধ ঘরের পাল্লা একটু একটু করে। এখন সে মুকুন্দপুরের বাড়িতে নিজের খাটে শুয়ে আছে। বুকের উপর সময়ের চাপে জীর্ণ কাগজ, তার সমস্ত কৌতূহলের মীমাংসা। এক অনাগত শিশুর উদ্দেশ্যে লেখা এক রমণীর আকুতি, আমি শিখা, ব্রহ্মানন্দ সাধুর বিবাহিতা স্ত্রী। আমরা ভালোবেসে অনেক তিক্ত পথ পেরিয়ে বিয়ে করেছিলাম। মাত্র 6 মাস বয়স আমাদের বিয়ের, কিন্তু বিয়ের আগে স্বামী আমায় জানায়নি যে দীপিতা সেন নামে এক মহিলার সঙ্গে তার নাকি অবাল্য প্রেম ছিল। তার গর্ভে নাকি তারই শিশু বেড়ে চলেছে। পরে জানলাম যে এই দীপিতা আমার দাদা তথাগত দত্তগুপ্তের স্ত্রী হয়েছে। ভাগ্যের কি নিঠুর পরিহাস! আমার দাদার স্ত্রীর গর্ভে আমার স্বামীর সন্তান। আমার স্বামী আমাকে জানিয়ে দেন সেই সন্তানকে মাতৃত্বের স্বীকৃতি দিতে হবে আমাকে, কারণ আমার দাদা ওই অবৈধ সন্তানের কোনো দায়িত্বই নেবেন না। কোনো দায়িত্বই যে তথাগত দত্তগুপ্ত নেবেন না সেটা আমি বেশ ভালো করেই জানি। বাইরের চেহারাটা তার ওই মুখোশ মাত্র। অর্থ আর নারী দেহের লোলুপতায় পৃথিবীর যে কোনো নিকৃষ্ট কাজে উনি পিছিয়ে যান না। আবার আমার স্বামীকে উনি দেখতে পারতেন না। উনি চেষ্টা করতেন যে কিভাবে তার ক্ষতি করা যায়। একটা কাজের অজুহাতে আমার স্বামীকে উনি বোম্বাই পাঠান। এর মধ্যে একটা ষড়যন্ত্রের আমি গন্ধ পাচ্ছি। একা একটা বাড়িতে আমি, কোনো বিপদ হলে আমাকে আর বাঁচাবার কেউই নেই। শ্রীমতী দীপিতা দত্তগুপ্তের কাছে এবারের দ্বিতীয় চাবি রয়েছে, কারণ এবারের প্রকৃত মালিক শ্রীমতী দীপিতা। আমি জানি না যে আমি কতদিন বেঁচে থাকব, তবে যদি বেঁচে থাকতে পারি, যারই গর্ভে নিক না কেন, সে কিন্তু একটা শিশু। সে নির্দোষ, সে পবিত্র, তার কোনো কলঙ্ক নেই, তার গায়ে কোনো পাক থাকে না। বেঁচে যদি থাকতে পারি, সেই নবাগত শিশুর মাতৃত্বের সব দায়িত্ব আমার। মাতৃত্বের মতো পবিত্রতা বলতে আর কিছু আছে বলে তো আমার বিশ্বাস নেই। তুই ছেলে বা মেয়ে যাই হোস, তুই হবি আমার সন্তান। তোর গায়ে কোনো কালিমা আমি লাগতে দেব না। ছুটির দিনেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না বিতানের। বালিশে মুখ গুজে চুপটি করে শুয়েছিল বিতান। শিখা সাধুকা শেষ করতে না পারা সেই ছোট্ট মলাটের মধ্যেই কয়েকমাত্র লেখা এক অন্য জগতে নিয়ে যায় তাকে। না, বিতানের কান্না আসে না, ওর কেবল চোখ জ্বলে। চোখে জ্বালা করে ব্রহ্মানন্দের জন্য, চোখ জ্বলে দীপিতার জন্য, চোখ রুড়ো হয়ে ওঠে তথাগত দত্তগুপ্তের জন্য। কে এদের মধ্যে সে কোনজন তার ঔদাসীন্য, অবহেলায় আর অহংকারী তাচ্ছিল্যে যে আজ এতটা ডেসপারেট, এত নিষ্ঠুর, এত ধ্বংসগামী? সামনের দিকে না গিয়ে নীল দাঁড়ায় তথাগত দত্তগুপ্তের বাড়ির পেছনের দিকে। বাড়িটা একটু অন্যরকমভাবে তৈরি। পেছনের দিকেও একটা এন্ট্রেন্স, ঠিক দরজা বলা যায় না, ঢোকার দরজা একটু ছোট মাপের। নীল আজ একাই এসেছে। দরজায় যথারীতি কলিং বেল লাগানো আছে। বেল টিপতেই ওপরের বারান্দা থেকে এসে দাঁড়ালেন এক মহিলা। জিজ্ঞেস করলেন, কাকে চাই? নীল আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিল। হয়তো তার আসল পরিচয় না জানলে বাড়িতে নাও ঢুকতে দিতে পারে। কেই বা উটকো ঝামেলা পছন্দ করে, কিন্তু নীলের কেমন যেন মনে হয়েছে তথাগত হত্যার ক্ষেত্রে ঈশানী মিত্র বা তার স্বামী রণজয় মিত্রের কাছে প্রয়োজনীয় কিছু তথ্য পাওয়া যেতে পারে। ভদ্র মহিলাকে দেখে নীলের মনে হয়েছিল উনিই হয়তো ঈশানী মিত্র। মহিলার প্রশ্নের উত্তরে নীল বলল, আমি মুকুন্দপুর থানা থেকে আসছি। একটু দাঁড়ান। বলেই মহিলা নিচে নেমে এলেন। দরজা খুলে উনিই প্রশ্ন করলেন, আপনাকে নিশ্চয়ই ওসি তারক মিত্র পাঠিয়েছেন? নীল একটু অবাক হলো। সেই ভাবটা সরিয়ে বলল, তারকবাবু আপনাকে কিছু জানাননি? হ্যাঁ, উনি বলেছিলেন নীলাঞ্জন ব্যানার্জি নামে একজন ভদ্রলোক আমার সঙ্গে কিছু কথা বলার জন্য আসবে। ওনাকে যেন আমি অ্যাটেন্ড করি। নীল পকেট থেকে কার্ডটা বার করে ঈশানী মিত্রের হাতের এগিয়ে দিল। কার্ডটা ফেরত দিতে দিতে ঈশানী বললেন, কথাগুলো নিশ্চয়ই তথাগত হত্যা সম্বন্ধে। আপনি ঠিকই ধরেছেন। তাহলে নিশ্চয়ই একটু সময় নেবেন। এটাও আপনি ঠিক ধরেছেন। কিন্তু এই সময়ে আমার স্বামী বা ছেলে বাড়ি থাকে না। আপনার স্বামী থাকলে হয়তো ভালো হতো। হয়তো আমার প্রশ্নগুলোর কিছু উত্তর তার কাছ থেকে পেতে পারতাম। তবে আপনার ছেলেকে
এ ব্যাপারে না জড়ানোই ভালো। সময় যখন লাগবে তাহলে তাহলে তো আপনাকে ওপরে যেতে হচ্ছে। আপনার অসুবিধা না থাকলে আমারও কোনো অসুবিধা হবে না। দরজা খুলেই পা দিকে টানা সিঁড়ি ওপরে উঠে গেছে। সিঁড়ির আলোও বেশ কম, বোঝা যায় এদিকের অংশটা মূল বাড়ি থেকে পরে তৈরি করা হয়েছে। ওরা উপরে উঠে এলো। আবার দরজা খুলে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। খুব বড়ও নয় আবার ছোটও নয়। পাশাপাশি শোবার ঘর, বাদিকে রান্নার ঘর আর বাথরুম পাশাপাশি। আন্দাজে নিলেন মনে হলো 700 থেকে 750 স্কোয়ার ফিটের বেশি নয় এই ফ্ল্যাটটা। সোফায় বসতে বসতে ঈশানী জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই চা চলবে? তা চলবে। সুধাদি, একটু চা বসাও। নিন, এবার আমাকে কি জিজ্ঞাসা করার করুন। কিছু মনে করবেন না, প্রশ্নটা একটু অড। তথাগতবাবুর বাড়িটার ওদিকে, মানে রাস্তার ওপারে, কিন্তু আপনার ফ্ল্যাটটা বাড়ির পেছন দিকে। মনে হচ্ছে মূল বাড়ি থেকে কোনো মতে আপনার পোর্শনটা বার করে নেওয়া হয়েছে। ঘটনাটা কি তাই? আপনার দৃষ্টি খুব সূক্ষ্ম। হ্যাঁ, ঘটনাটা তাই। এই দিকটা তথাগত দাশগুপ্ত আমার নামে লিখে দিতে বাধ্য হয়েছে। এই দিকটা ছিল ওনার বাড়ির পিছনের দিকের বারান্দাটা দেখলেই বুঝতে পারবেন। আপনি যে সিঁড়ি দিয়ে উঠে এলেন, ডান দিকে আমার ফ্ল্যাট আর বাঁ দিক সেই প্রশস্ত বারান্দা। কিন্তু তথাগতবাবু তো ধনী লোক, একটা নামী পাবলিকেশনের মালিক। তিনি কিভাবে তার বাড়িকে দুটুকরো করলেন? নীলাঞ্জনবাবু, তারক মিত্র আমাকে বারবার বলে দিয়েছেন আপনার প্রত্যেকটা কথার যথাসম্ভব উত্তর যেন দিই। না 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 না, আমি কিছু লুকাবো না। তবে একটা কথা শুনে রাখুন, তথাগতকে কে খুন করেছে বা সে আত্মহত্যা করেছে কি না তা নিয়ে আবার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তথাগত আমার কাছে একটা বিশাল শূন্যতা, বিশাল প্রবঞ্চনা, বিশাল একটা ফাঁকি। কিন্তু ওর সম্বন্ধে বাইরে থেকে যা শোনা যায়, ভদ্রলোক সাহিত্যপ্রেমী ছিলেন, বই প্রকাশকের মতো একটা মহৎ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার কথাগুলো তো এগুলোর সঙ্গে মেলানো যাচ্ছে না। মুখোশ দেখেছেন নিশ্চয়ই। আসল মুখোশটা কেমন হারিয়ে যায় নকল মুখের আড়ালে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আসল মুখকে চাপা দেবার জন্যই তো মুখোশ। আমি যদি বলি তথাগত দাশগুপ্তর সবটাই মুখোশ। ওর বাইরে ওই ভদ্র চেহারা, মার্জিত পোশাক, শৌখিন চলাচল, কথাবার্তায় অতি অমায়িক। তদুপরি একটা সুন্দর নিষ্পাপ মুখ, যে মুখ দেখে মেয়েরা চট করে ভুল করে ফেলে। কি ভাবছেন মিস্টার ব্যানার্জি? আপনার ইমেজের সঙ্গে মিলছে কি না? না মিসেস মিত্র, কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো বদ্ধমূল ধারণা আমরা পোষণ করি না। আমাদের বিবেচনা যে সবসময় সঠিক হবে এমন তো কোনো মতবাদ নেই। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার অনেক কিছুই বলার আছে। নিঃসন্দেহে আমাকে বলতে পারেন। কেবল একটা কথা মনে রাখবেন, আমাকে সত্যটা জানতে হবে। আপনি বলুন। তারক মিত্র আমার স্বামীর খুড়তুতো দাদা হন। আমাকে খুব স্নেহ করতেন। উনি আপনার সম্বন্ধে আমাকে সব কিছু জানিয়েছেন। তার মুখে কিছুটা তো জেনেছি। আপনি খান, আমি আপনাকে সব কিছুই বলছি। ইতিমধ্যে চা আর গরম সিঙাড়া আর মিষ্টি চলে এসেছিল। শুরু হলো একটা বাঁধভাঙা জলস্রোতের প্রবাহ। তথাগতর সঙ্গে তার প্রথম প্রেম, নিজেকে তথাগতের কাছে সঁপে দেওয়া, তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। সেই স্বপ্ন কতটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল সেটা বোঝা গিয়েছিল একটা পোড়ো বাড়ির একটা স্যাঁতসেঁতে ঘরে, যখন তার স্বরূপটা প্রকাশ হয়ে পড়ে। আর প্রকাশ হয়ে পড়ে একটা মহাসত্য, যেটা জানার ছিল না ঈশানীর, যেটা জানার ছিল না দীপিতার। ব্যাকুল প্রশ্ন নীলের। কি কি সে অজানা তথ্য? লজ্জা করে, বলতে লজ্জা করে। তথাগত একটা পুরুষত্বহীন পুরুষ। এটা কি সত্যি? দীপিতাকে জিজ্ঞাসা করুন। কিন্তু ওর ছেলে অনির্বাণ? মিথ্যা, ড্যাম লাই। বিতান আর অনির্বাণ এরা দুজনেই ব্রহ্মানন্দ সাধুর ছেলে মেয়ে। দীপিতার গর্ভে ওদের দুজনের জন্ম। তথাগতর অক্ষমতাতেই খোকার জন্ম, আর সেই কারণেই বোধহয় মা আর ছেলের ওপর তথাগতর যত রাগ। আপনি জানলেন কিভাবে? শিখা দাশগুপ্ত, পরে শিখা সাধুকে চেনেন। না, নাম শুনেছি। ব্রহ্মানন্দ তো শিখা দেবীকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, আমিও শুনেছিলাম বিয়ে করেছিলেন। সম্ভবত শিখা দেবীকে ব্রহ্মানন্দবাবু ভালোবেসেছিলেন, কিন্তু ঘর করা সম্ভব হয়নি।
কারণ বিয়ের 6 মাসের মধ্যেই শিখা দেবীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কে জানে এ রহস্য কোনোদিনও উদ্ঘাটিত হবে কিনা। যে বলতে পারত তথাগত সেই তো আর নেই। আর যদি পারে ওর স্বামী ব্রহ্মানন্দ। আপনার কি মনে হয় ওই মিসিং সম্পত্তি ঘটিত কারণে? হতেই পারে। বোনের ভাগ কি বোন পেয়েছিলেন? আমার ধারণা না, তবে আমার চেয়ে বিতান আরও অনেক ভালো জানবে। হ্যাঁ, বিতান সম্ভবত আরও একটা ভয়ঙ্কর সংবাদ আপনাকে দিতে পারবে। সে সংবাদটা কি? আমি তো সঠিক জানি না। সঠিক না জেনে কিছু বলা উচিত নয়। ম্যাডাম, আর কয়েকটা প্রশ্ন। এই বাড়িটা তো তথাগত বাবুর। না, প্রথমে আপনাকে তাই বলা হয়েছিল। তারপর আমার স্বামী তাকে আমার অতীত প্রবঞ্চিত জীবনের সব কথা খুলে বলে। রণ বলেছিল জেনে শুনে একটা পুংসক লোক তোমার শরীর দখল করে নিয়েছিল, তো তাকে তো তার মূল্য দিতেই হবে। তুমি বলবে এটা অন্যায়, আমি বলি এটাই ন্যায়। কিছু নিলে কিছু ফেরত দিতে হয়। সেটা কিভাবে? আমার সঙ্গে ওই নোংরামিটার পরে আমি জেনেছিলাম ওর পুরুষাঙ্গ আর কোনো দিনও কোনো জোর পাবে না, যেটাই একইভাবে ঠকে গেছিল দীপিতা। প্রথম সন্তানের জন্য দীপিতাকে সামান্য দোষী করা হয়, কারণ সে তখন বিতানের মা হয়, কিন্তু অনির্বাণের জন্য তো কখনোই না। দীপিতা অনেক ডাক্তার দিয়ে চেষ্টা করিয়েছিল, কিন্তু ও হচ্ছে ইনবর্ন ইম্পর্টেন্ট। জানি না এখন কোথাও কোনো নতুন ডাক্তারি ট্রিটমেন্ট বেরিয়েছে কিনা। ফ্ল্যাটটা কি আপনারা কিনেছিলেন? রণজয়ের তখন ইনকাম খুব একটা ভালো ছিল না, আর তথাগত ঘটনার পর আমার বাবা মায়ের কাছে মুখ দেখানোর উপায় ছিল না। একদিন ডিসপ্যারেটরি চলে এসেছিলাম এই বাড়িতে। দীপিতা দেবীর কাছে সব কিছু খুলে বলেছিলাম। একবার ঘৃণার দৃষ্টিতে তথাগতর দিকে তাকিয়ে বলেছিল, এটা তো তোমার নিজের বাড়ি নয়, ওদের জন্য তোমার কিছু ব্যবস্থা করা দরকার। কিভাবে করবে? সেদিন সরাসরি কোনো উত্তর পাইনি, তবে দিন 2 পর দীপিতা দেবী আমাকে ডেকে পাঠিয়েছিলেন। পিছনের এই অংশটা এইভাবেই অ্যালট করেন। না, যা দাম হয় আমরা দিয়েছি ইনস্টলমেন্টে। শর্ত একটাই ছিল, আর কোনো দিনও তথাগতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, অন্তত আমার দিক থেকে না। থাকবে না সে তো বলাই বাহুল্য। ওই পুরুষকে কোন মহিলাই বা পছন্দ করবে? তথাগত বাবু কি সত্যি 10 লক্ষ টাকা জাল নোটের সঙ্গে যুক্ত ছিলেন? তথাগত মারা গেছে, কিন্তু কিভাবে সেটা আপনারা খুঁজে বার করবেন। হয়তো সেভাবে আমারও মনে দুঃখবোধ নেই। আবার যখন একা থাকি তখন মনে হয় লোকটাকে তো ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু ওর শরীরের অক্ষমতার জন্যই যে ঠিক দায়ী না হয়েও ব্যাপারটা তো সে জানতো না। তবে কেন আমার সঙ্গে ছলনা করলো? সে জানতো আমার আগে তার বিয়ে করা বউ দীপিতাকে সে সুখী করতে পারেনি, যে কারণে কেন সে জেনে শুনে আমার ভালোবাসাটাকে তছনছ করলো। এগুলো আমার গ্রিভাস, এগুলো তার বিরুদ্ধে, তার নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ, যার জন্য তাকে আমি কোনো দিনও ক্ষমা করিনি। কিন্তু নীলাঞ্জনবাবু, আমি বিশ্বাস করি না লোকটা টাকা কড়ির ব্যাপারে অসৎ। কারো একটা টাকা মারতে শুনিনি, বরং তার আমলে সব স্টাফই সুখে ছিল অর্থনৈতিকভাবে। মিস্টার ব্যানার্জি, তথাগতের বিরুদ্ধে অনেক অনেক রাগ। আমার রাগ, দীপিতাদির রাগ, বিতানের রাগ, ব্রহ্মানন্দের রাগ। এই সব রাগগুলো মেশালে আপনি খুনের হদিশ পেয়ে যাবেন। ধন্যবাদ। আর একটা কথা, যদি পারেন এই অকর্মণ্য বেকার থাকতে ভালোবাসা পরে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া লোকটাকে দিকে একটু নজর রাখুন। আমার মনে হয় জাল নোট চক্রান্তের অনেক হদিশ আপনি ওখান থেকেই পেলেও পেয়ে যেতে পারেন। ওই লোক বোধ হয় তথাগতের চেয়েও খারাপ। আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তবে হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনার এই তবের উত্তরটা আমি যদি দিতে পারি তবে দেব। আর চলি। পেট্রোল ডিজেলের দাম বাড়ার পর নীল গাড়ি চড়া কমিয়ে দিয়েছে। যদিও নন্দিনীর এটা ঠিক পছন্দ নয়। নীলের 2-একটা শৌখিনতার মধ্যে এটাও একটা। ও পারদপক্ষে চেষ্টা করে নিজের মারুতি নিয়েই যাতায়াত করতে। বাস, ট্রাম, ঠেঙা এগুলো এড়িয়েই চলে। দরকারে হাঁটা পথ ও হেঁটেই যায়। আর আরও একটা শৌখিনতা ছিল, ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট ছাড়াও কাটত না।
তার উপর যে মারুতি ছিল এককালে কি কদর, তাই এখন নিত্য নৌনিত্যের ঠেলায় ক্রমশ কম্পিটিশন থেকে পিছিয়ে যাচ্ছে, বাতিল হচ্ছে 15 বছরের বেশি পুরনো হয়ে। গড়িয়ায় একটা কাজ ছিল, সেই কাজটা সেরে ও দীপুকে বলল, চল, একটা লোককে আজ পাকড়াও করা দরকার। কাকে? তুমি কার কথা বলছো বলো তো? শ্রীযুক্ত ব্রহ্মানন্দ সাধু। প্রথমত 10 লক্ষ টাকার জালি নোট ও পেল থেকে, সেজন্যই আজ ওর পেছনে লাগতে হবে। আমার যতদূর ধারণা লোকটা একটা ক্রিমিনাল। কীরকম? এরকমটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে লোকটাকে ঘাঁটা দরকার। আমি খবর পেয়েছি, অ্যাপার্ট ফ্রম পুলিশ রিপোর্ট, জালি লোকের সঙ্গে ওর যোগাযোগ আছে, জালি নোটের সঙ্গে ওর যোগাযোগ আছে। আর আমার আরও ধারণা, মিসেস দীপিতা যতই অস্বীকার করুক না কেন, উনি এই 10 লক্ষের ব্যাপারে কিছু একটা জানতেন। সবথেকে মজার ব্যাপার কি জানিস? অজু ছাড়া আর যার যার সঙ্গে তথাগত সম্বন্ধের কথা বলছি, তারা কেউই তথাগত সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করে না। বরং তথাগতর বিরুদ্ধে তাদের রাগ আর ক্ষোভ জমে আছে। তাহলে এখন কিসে যাবে? রাস্তা তো কম নয়। গড়িয়া টু বাদুরবাগান স্ট্রিট না ব্রহ্মানন্দ এখন চিরহরিত পাবলিকেশনে রয়েছে? সে কি? কে বসালো? এটাও সেই রহস্যময় প্রশ্ন। তার মেয়ে বিতান। বাপ মেয়েতে এই সম্পর্ক? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কি কারণ? খুঁজে বার করতে হবে। সে যাই হোক, একটা পরীক্ষা করা যাক। ব্রহ্মানন্দ সত্যি জাল নোটের চক্রের সঙ্গে যুক্ত কিনা সেটা জানার জন্য একটু কৌশল করতে হবে। চিরহরিত পাবলিকেশন একটা ফোন কর, ব্রহ্মানন্দকে বল নওশাদ মিয়া তোমার সঙ্গে কথা বলতে চাই। আজ সন্ধ্যের পর সে তোমার বাড়িতে আসছে, কিন্তু এই মিয়াটিকে? নোট চক্রের সেকেন্ড গ্রেডের চাই। ইদানিং বিহার নেপাল সীমান্ত থেকে প্রচুর 1000 টাকা 500 টাকা জাল নোট ভারতে ঢুকে গেছে। কিছু নেপালি স্মাগলার ভারতীয় এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচুর নোট ঢুকিয়ে দিয়েছে। পুলিশের বা গোয়েন্দাদের গোপন তথ্য বলছে যে এজেন্টদের মাধ্যমে টাকা ঢোকে তাকে 50% আসল নোট দিতে হয়। আমার কাছে যা খবর, ব্রহ্মানন্দের সঙ্গে তথাগত সম্পর্ক খুবই খারাপ। প্রাণে না মেরে ব্রহ্মানন্দ চেয়েছিল তথাগতর গুড উইলগুলো নষ্ট করতে, চেয়েছিল জনসমক্ষে তাকে হেয় করতে। জাল নোট যদি কোনো রকমে তথাগতর বেডরুমে ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দেয়, তাহলেই তার মনস্কামনাটা পূর্ণ হবে। কিন্তু এত রাগ কেন? এখনই সব জানতে চাস না, পরে বলবো। আপাতত তুই একটা ফোন কর, এসটিডি বুথ থেকে, ল্যান্ডলাইনে, গলাটা পাল্টে। দীপু তাই করল। উত্তরে ব্রহ্মানন্দ বললেন, নওশাদ মিয়া? হ্যাঁ, তিনি আবার কে? কে? সে কি মশাই, নওশাদ মিয়াকে ভুলে গেলেন? 10 লাখ টাকার কথা মনে আছে? আপনি ঠিক কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি কে বলছেন বলুন তো? হরিপ্রসাদ গুরুং, চেনা যাচ্ছে? যার হাত দিয়ে টাকাটা আপনার বাদুরবাগানের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। কে মশাই, এখনও চিনতে পারলেন না? ঠিক হ্যাঁ, চেনার কোনো দরকারও নেই। আচ্ছা, সকালবেলা আপনাদের বাড়িতে যাচ্ছি। রুপিয়া যে বাকি আছে রেডি রাখবেন। নৌসাদাদি কলকাতা ছেড়ে পালিয়ে যাবেন উইদিন 1 উইক। কিন্তু এত তাড়াতাড়ি তো নওশাদ ভাইয়ের ফেরার কথা ছিল না। হ্যাঁ, কলকাতা পুলিশ বহুত খতরনাক আছে। ও সালে কিধার সে কিধার পাতা লাগিয়ে মাল ধরে নেয়, মালুমও পাওয়া যায় না। নাহি ব্রহ্মানন্দজি, আপনি माल रेडी रखबेन, আমি যাচ্ছি। लेकिन हाँ, कोई पुलिस का चक्कर होने से अपना जान खतरे में आ जाएगा, ये मालूम रखिएगा। আরে শুনুন মশাই, শুনুন, আপনি 5 লাখের কথা বলছেন কেন? হ্যাঁ, 3 লাখ তো পেয়ে গেছেন। कैसे? সে কি মশাই? হ্যাঁ, আপনার সামনেই তো বাড়ি বন্ধক রেখে 3 লাখ নগদ দিয়ে দিলুম, ভুলে গেলেন নাকি? एकदम झूठ, कोई रुपए আপনি দেননি। আপনি বলেছেন কোটি বন্ধ রেখে আমাদের টাকা মিটিয়ে দেবেন, বলা নাকি? এসব বাত আমাকে বলে কোনো লাভ নাহি। আমার আদমি আছে, রুপয়া বন্দোবস্ত করেন আপনি। ফোনটা নামিয়ে রাখতে রাখতে নীল দীপুর পিঠটা চাপড়ে দিয়ে বলল, অনেকগুলো পেটের কথা বার করে এনেছিস, নে এবার চল মেট্রো ধরি। কিন্তু ড্রেসটা চেঞ্জ করব কি করে? নামবো শোভাবাজার, ওখান থেকে যাত্রাপাড়া। নন্দলাল নট্টর যাত্রার অফিস আছে চিতপুরের ওপরেই। নন্দলাল বাবুর সঙ্গে ড্রেস ভাড়া করে নিয়েই আলাপ, তারপর তার মেকআপ। চল, ট্রেন এসে গেছে, উঠে পড়। পরবর্তী পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প
আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।